আমাদের চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 2 কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো যেমনটা তোমাদেরকে বলা আছে তা হলো ফার্স্ট শেয়ার করব হচ্ছে কমন আয়ন ইফেক্ট। ফার্স্ট আমরা শেয়ার করব হচ্ছে কমন আয়ন ইফেক্ট। কমন আয়ন ইফেক্ট ব্যাপারটা আমরা আজকে শেয়ার করব। কমন আয়ন ইফেক্ট। তো তোমরা প্রিভিয়াস ক্লাসে আইডিয়া দেওয়া হয়েছে বা সলিবিলিটি যখন স্টার্ট করি তখনও আমি এই ব্যাপারটা তোমাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট। Weak electrolytes, suppose AgCl, suppose barium sulfate, silver chloride, barium sulfate. Weak electrolyte হচ্ছে silver chloride and suppose barium sulfate. আমি দুইটা एग्जांपल নিলাম। আর হচ্ছে strong electrolyte. Strong electrolyte. Strong electrolyte suppose sodium chloride আর হচ্ছে barium chloride. তাহলে সিলভার ক্লোরাইড এন্ড ব্যারিয়াম সালফেট এরা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। সোডিয়াম ক্লোরাইড, ব্যারিয়াম ক্লোরাইড এরা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট। যারা উইক ইলেকট্রোলাইট এরা হচ্ছে বলা হয় যে এরা লেস সলিউবল বা বলা হয় স্পেরিংলি সলিউবল। লেস সলিউবল, দ্যাট মিন্স এদের সলিবিলিটি লেস। আর স্ট্রং ইলেকট্রোলাইট যারা স্ট্রং ইলেকট্রোলাইট এরা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, তার মানে এরা হলো হাইলি সলিউবল। তাহলে দেখবা যে আরিশাদের কলেজেই দেখবা যে এই কথাটা খুব বেশি অ্যাপ্লাই হয়, মানে কমন আয়ন এফেক্টটা তোমাদের খুব বেশি দেয়। তো দিতে গেলে দুইটা কন্টেইনার একটাতে লেখা থাকে হচ্ছে লেস সলিউবল, একটাতে লেখা থাকবে হাই সলিউবল, হাইলি সলিউবল। হাইলি সলিউবল কন্টেইনার মানে হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের সলিউশন, আর উইক ইলেকট্রোলাইট হলে বলে লেস সলিউবল। তবে উইক ইলেকট্রোলাইটের লেস লো এসব কিছু বলে না, শুধু স্ট্রংটার যে কন্টেইনার সেখানে বলে দিবে যে স্ট্রং ইলেকট্রোলাইট। তো এখানে স্ট্রং ইলেকট্রোলাইট দুইটা দেয়া আছে আর হচ্ছে উইক ইলেকট্রোলাইট দুইটা দেয়া আছে। ওকে, তো তোমরা একটু দেখো, সেটা হচ্ছে ধরো এটা একটা কন্টেইনার। এই কন্টেইনারটা যদি অ্যাকোয়াস সলিউশন হয়, বিসাইড আরেকটা কন্টেইনার, এটাতে সাপোজ সোডিয়াম ক্লোরাইডের সলিউশন। তাহলে একটা হচ্ছে গিয়ে পিওর সলভেন্ট। পিওর সলভেন্ট সামটাইম দেখবা ওয়াটার মেনশন থাকে না, বলে কি পিওর সলভেন্ট, তার মানে হচ্ছে অনলি ওয়াটার। আর ওইদিকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিউশন। তাহলে ওয়াটার আর ওদিকে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সলিউশন। তুমি এখানে AgCl ডিজলভ করবা, এটাতেও AgCl ডিজলভ করবা। দেখা যাবে যে তুমি সিলভার ক্লোরাইড মোর ডিজলভ করতে পারবা অ্যাকোয়াস সলিউশনে। অর্থাৎ যে সলিউশনে সোডিয়াম ক্লোরাইড আছে সেই সলিউশনে যতটা সিলভার ক্লোরাইড ডিজলভ হবে তার চাইতে ওয়াটারে মোর ডিজলভ হবে। ভাইস ভার্সা যদি বলি যে ওয়াটারে যতটা ডিজলভ হবে সোডিয়াম ক্লোরাইড সলিউশনে অতটা ডিজলভ হবে না, ততটা সিলভার ক্লোরাইড কি হবে না, ডিজলভ হবে না। তার মানেটা হচ্ছে যে ওয়াটার মিডিয়াতে সিলভার ক্লোরাইডের যে সলিবিলিটি, সোডিয়াম ক্লোরাইড থাকাতে তার সেই সলিবিলিটিটা ডিক্রিজ হয়ে যাবে। সোডিয়াম ক্লোরাইডের প্রেজেন্সে ওই সলিবিলিটিটা কি হবে, ডিক্রিজ হবে। আচ্ছা, এট দ্য সেম টাইম আরো দুইটা জার চিন্তা করো, এটাতেও তাই। একটা হচ্ছে ওয়াটার অনলি, আরেকটাতে আছে ব্যারিয়াম ক্লোরাইড সলিউশন।
একটা হচ্ছে পিওর ওয়াটার মানে ওয়াটার, আর একটা হচ্ছে ব্যারিয়াম ক্লোরাইড। এর মধ্যে তুমি ব্যারিয়াম সালফেট ডিজলভ করবা, এটাতেও ব্যারিয়াম সালফেট ডিজলভ করবা। তাহলে ব্যারিয়াম সালফেট ওয়াটারে যতটা ডিজলভ হবে ব্যারিয়াম ক্লোরাইডে ততটা ডিজলভ হবে না। ওয়াটারে এর যে সলিবিলিটি তার থেকে ব্যারিয়াম ক্লোরাইডে এর সলিবিলিটি কি হবে, কম হবে, লেস হবে। তো সিলভার ক্লোরাইড ওয়াটারে যতটা ডিজলভ করতে পারতেছো ততটা সোডিয়াম ক্লোরাইডে পারতেছো না, তার জন্য দায়ী কে? সোডিয়াম ক্লোরাইড। ব্যারিয়াম সালফেট ওয়াটারে যতটা ডিজলভ করতেছো ব্যারিয়াম সালফেট ব্যারিয়াম ক্লোরাইডে অতটা ডিজলভ করতে পারতেছো না, তার জন্য কে রেসপন্সিবল? ব্যারিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরাইড সিলভার ক্লোরাইডকে রেজিস্ট করতেছে, প্রিভেন্ট করতেছে, আর ওদিকে ব্যারিয়াম সালফেটকে প্রিভেন্ট করতেছে। এটাকে অনেকটা বলা হবে সাপ্রেস করতেছে, সাপ্রেশন। এটা হচ্ছে সাপ্রেশন। আর এই সাপ্রেশনটাই হচ্ছে কমন আয়ন এফেক্ট। এই সাপ্রেশনটাই হচ্ছে কমন আয়ন এফেক্ট। এই সাপ্রেশনটা কমন আয়ন এফেক্ট। এটা কেন হইছে? বিকজ এই দুইজনের কাছে কি আছে? কমন আয়ন আছে। ক্লোরাইড কমন আয়ন। এই দুইটার কাছেই কি আছে? কমন আয়ন আছে। সেটা হচ্ছে ব্যারিয়াম। তার মানে হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই কমন আয়ন হিসেবে থাকতে পারে। ক্যাটায়নও কমন আয়ন হতে পারে, অ্যানায়নও কমন আয়ন হতে পারে। তাহলে এইটাতে তোমার ক্লোরাইড কমন আয়ন আর ওইটাতে হচ্ছে ব্যারিয়াম কমন আয়ন। তো কমন আয়ন প্রেজেন্ট আছে এমন একটা সলিউশনে সিলভার ক্লোরাইড ডিজলভ করতে গেলে সেটা কি হবে? সাপ্রেস করবে। এই সাপ্রেশনটাই হচ্ছে গিয়া কমন আয়ন এফেক্ট। তার মানে আমরা এক্সাম্পল দিয়ে ফার্স্টে চেষ্টা করতেছি যে বোঝানোর জন্য যে আসলে কমন আয়ন এফেক্টটা কি। আচ্ছা, আরেকটা ব্যাপার তোমাদেরকে বুঝাবো, সেটা হচ্ছে এরকম। ধরো অলরেডি সিলভার ক্লোরাইড তুমি ডিজলভ করছো, এটা একটা সিলভার ক্লোরাইডের সলিউশন। তুমি এর মধ্যে পরে সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলা, অর্থাৎ সিলভার ক্লোরাইড ডিজলভ আছে, তার যতটুকু অ্যাবিলিটি ততটুকু ডিজলভ আছে। এটা সিলভার ক্লোরাইডের একটা স্যাচুরেটেড সলিউশন। এর মধ্যে তুমি কি করলা? সোডিয়াম ক্লোরাইড অ্যাড করলা। এটা সিলভার ক্লোরাইডের স্যাচুরেটেড সলিউশন। তার মধ্যে সোডিয়াম ক্লোরাইড তোমরা কি করলা? অ্যাড করলা। এবং অ্যাড করলে কি হবে? সিলভার ক্লোরাইডটা প্রিসিপিটেট হবে। এই সিলভার ক্লোরাইডটা কি হবে? প্রিসিপিটেট হবে। তাহলে সিলভার ক্লোরাইড প্রিসিপিটেট হওয়ার মানে কি? প্রিসিপিটেট কেন হলো? প্রিসিপিটেট এই জন্যই হলো যে যখন সোডিয়াম ক্লোরাইড অ্যাড করছো তখন এই সিলভার ক্লোরাইডের সলিবিলিটি ডিক্রিজ হয়ে গেছে। সলিবিলিটি ডিক্রিজ হয়েছে, কিন্তু তুমি তো অলরেডি যা দেওয়া দিয়েই দিছো। তো সলিবিলিটি যখন ডিক্রিজ হয়েছে, মনে করো তার সলিবিলিটি কথার কথা 10 গ্রাম ছিল, সোডিয়াম ক্লোরাইড ডিজলভ করার পরে তার সলিবিলিটি নেমে আসছে 8 গ্রামে। তাহলে তখন সলিউশনে কতটুকু সিলভার ক্লোরাইড ডিজলভ থাকবে? 8 গ্রাম। তাহলে 2 গ্রামের কি হবে? তাহলে সেই 2 গ্রাম প্রিসিপিটেট হবে। তার মানে ওখানেও কি হচ্ছে? সলিবিলিটি ডিক্রিজ হচ্ছে। এবং কার হচ্ছে? সিলভার ক্লোরাইডেরই হচ্ছে। এখানে মনে করো একই কথা, ধরো এখানে 10 গ্রাম ডিজলভ করতে পারতেছো, আর ওখানে মনে করো 8 গ্রাম ডিজলভ করতে পারতেছো। ওই যে 2 গ্রাম যে কম ডিজলভ করতে পারতেছো, সেটার কারণও কমন আয়ন এফেক্ট। তার মানে তুমি কম ডিজলভ করতে পারতেছো, সেটা কমন আয়ন এফেক্ট। ডিজলভ করার পরে সেখান থেকে প্রিসিপিটেট হইতেছে, সেটাও কমন আয়ন এফেক্ট। তাহলে কমন আয়ন এফেক্ট দুই রকম, একটা প্রি, একটা পোস্ট, আগেও পরেও। তাহলে এই যে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড, এর মধ্যে আগে হোক আর পরে হোক এফেক্টেড কে হচ্ছে? সিলভার ক্লোরাইড। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইড কিন্তু পরে অ্যাড করছো, যেখানে সিলভার ক্লোরাইড পরে অ্যাড করছো সেখানেও সিলভার ক্লোরাইড এফেক্টেড। এখানে সোডিয়াম ক্লোরাইড পরে অ্যাড করছো, কিন্তু তারপর কে এফেক্টেড? এই সিলভার ক্লোরাইডই এফেক্টেড। তার মানে এফেক্টেড কে হবে? ডিক্রিজ কার সলিবিলিটি হবে, আর কারটা সাপ্রেস করবে? সেটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটেড। তাহলে আরেকটু ক্লিয়ার হইলা যে কে এফেক্টেড হবে, সেটা হচ্ছে শুধুমাত্র উইক ইলেকট্রোলাইটই এফেক্টেড হবে। স্ট্রং ইলেকট্রোলাইট আগে থাকুক আর পরে দাও। তো এইটাও একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। তো এটাও নোট রাখবা। ওকে,
তাহলে এই হচ্ছে গিয়ে সিচুয়েশনটা, এটা পুরো ব্যাপারটা, ঠিক না? তো এসো এবার আমরা কমন আয়ন এফেক্টের ডেফিনেশন দিই। কমন আয়ন এফেক্টের তাহলে ডেফিনেশনটা কি হয়? কমন আয়ন এফেক্টের ডেফিনেশনটা হলো এরকম, দ্য ডিক্রিজ of the degree of dissociation of a strong electrolyte, of a strong weak electrolyte in presence of a strong electrolyte containing বা containing বলতে both electrolytes containing বা are contained same ion is called common ion effect। তাহলে ডেফিনেশনটা মিলিয়ে নাও, the decrease of the degree of dissociation, the decrease of the degree of dissociation। তো তোমরা এক্সপেক্ট করছো বা তোমাদের এক্সপেক্ট করা উচিত ছিল যে হয়তো স্যার লিখবে দ্য ডিক্রিজ অফ সলিবিলিটি, কিন্তু তা লিখে নেই। কথা ছিল লিখবো কি দ্য ডিক্রিজ অফ সলিবিলিটি। হ্যাঁ, অনেকে এটাও লিখবে যে ডিক্রিজ অফ সলিবিলিটিও লিখবে, এটাও প্রবলেম নাই, মেনশন করতে পারবে। অর্থাৎ আমি কি বলছি দ্য ডিক্রিজ অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটা না বলে অনেক জায়গায় বলা থাকবে যে দি ডিক্রিজ অফ দ্য সলিবিলিটি অফ আ উইক ইলেকট্রোলাইট, এটা বলবে। ওটা সিম্পল, ওটা আরো বেশি সিম্পল, বাট এটা হচ্ছে মোর অ্যাকুরেট। দ্য ডিক্রিজ অফ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ আ উইক ইলেকট্রোলাইট, অর্থাৎ একটা উইক ইলেকট্রোলাইটের ডিগ্রি অফ ডিসোসিয়েশন ডিক্রিজ হবে, তার মানে তার সলিবিলিটি ডিক্রিজ হবে। কারণ সলিবিলিটিটাই হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, সলিবিলিটিটাই হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। একটু বুঝিয়ে দিচ্ছি। ধরো AgCl থেকে Ag প্লাস এন্ড Cl মাইনাস, সিলভার ক্লোরাইড থেকে সিলভার ক্যাটায়ন ক্লোরাইড অ্যানায়ন। দেখো তোমাদেরকে এইটা শেয়ার করা হয়েছে যে ইনিশিয়াল স্টেটে এই সিলভার ক্লোরাইড থাকে হচ্ছে 1 মোল, ইনিশিয়াল স্টেটে এটা থাকে হচ্ছে 1 মোল, আর ইকুইলিব্রিয়াম স্টেটে এটা থাকে হচ্ছে 1 মাইনাস আলফা। ইকুইলিব্রিয়াম স্টেটে এটা থাকে হচ্ছে 1 মাইনাস আলফা। তোমাদেরকে তো এখন লার্নিং এর দিকে যেতে হবে, তো সবকিছুই চিনতে হবে এখন থেকে। এই আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। সলিবিলিটিতে এসে সেইটাই তোমরা এস দিয়ে দেখতেছো, সলিবিলিটিতে এসে ওটাই কি দিয়ে দেখতেছো? এস দিয়ে। বাট অ্যাজ এ হোল এটা হচ্ছে আলফা, ইন জেনারেল এটা হচ্ছে আলফা, বাট এখানে এস দিয়ে ডিনোট করতেছো, বাট জেনারেলি এটা হচ্ছে আলফা। আর আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি? মানে হচ্ছে যে তার কত মোল ডিসোসিয়েট হয় ইন রেসপেক্ট টোটাল, টোটালের কতটা ডিসোসিয়েট হয়, টোটালের কতটা ডিসোসিয়েট হয়, ওটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে সলিবিলিটি বেশি না কম সেটা ডিপেন্ড করবে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের উপর। ভ্যালুটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ভ্যালু। তাহলে ইফ ইউ ওয়ান্ট টু ডু বেটার ইউ নিড টু নো দা মানে মোর এক্সাক্ট, মোর পারফেক্ট। তাহলে এইটাই হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, নাথিং নিউ। তাহলে দ্য ডিক্রিজ অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, তাহলে ওয়ার্ডটা তোমরা দিচ্ছ কি
দ্য ডিক্রিজ অফ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন কার অফ আ উইক ইলেকট্রোলাইট, কখন বা কেন ইন প্রেজেন্স অফ এ স্ট্রং ইলেকট্রোলাইট। তবে যে কোনো স্ট্রং ইলেকট্রোলাইট কি বলা হয়েছে, অর্থাৎ এটা যদি সোডিয়াম ক্লোরাইড না হয়ে সোডিয়াম সালফেট হইতো তাহলে কি এখানে কোনো এফেক্ট হইতো না, নট এট অল। ওটাতে সোডিয়াম সালফেট থাকলে সিলভার ক্লোরাইডের সলিবিলিটি এফেক্টেড হতো না, তার মানে কিছু থাকলেই এফেক্টেড হবে এমনটা না। সো দ্যাট এফেক্টেড হবে, স্ট্রং ইলেকট্রোলাইট থাকবে, তবে কি বলছে, বোথ ইলেকট্রোলাইটস আর কন্টেইন সেম আয়ন, অর্থাৎ দুইটা ইলেকট্রোলাইটের কাছে কি থাকতে হবে, একটা সেম আয়ন থাকতে হবে, সেম আয়ন বা ওয়ান সেম আয়ন আর কি। কন্টেইন সেম আয়ন বলতে ওয়ান সেম আয়ন মানে দুইটা তো সেম আয়ন না, একটা, বা ওয়ান কমন আয়ন, অর ওয়ান কমন আয়ন বলা যেতে পারে, যে একটা কমন আয়ন থাকবে, তাহলে এটাই কমন আয়ন এফেক্ট। তাহলে এটা হচ্ছে কমন আয়ন এফেক্ট। তাহলে আমরা কি বুঝতে পারলাম কিনা যে আসলে কমন আয়ন এফেক্টটা কি, এক্সপ্লেনেশনে যাচ্ছি আমি, কিন্তু একদম বিগিনিং এ যেটা বললাম যে কমন আয়ন এফেক্টটা কি, তোমার কাছে একজন জিজ্ঞাসা করলো, বলো কমন আয়ন এফেক্ট কি, বলো কমন আয়ন এফেক্ট কি, তাই তুমি বলবা যে কমন আয়ন এফেক্ট হচ্ছে এমন একটা এফেক্ট যেটাতে সলিবিলিটি ডিক্রিজ হয়। কার ডিক্রিজ হয়, উইক ইলেকট্রোলাইটের। কেন ডিক্রিজ হয়, মানে মানে কমন আয়ন থাকতে বা এরকমটা আর কি, যতটুকু এখন পর্যন্ত জানলাম। তবে এখানে এই তোমার এই এই কথাটুকু বাদ যাবে, বাদ যে আরেকটা ওয়ার্ড আসবে, দ্য ডিক্রিজ অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন, দ্য ডিক্রিজ অফ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এখান থেকে আমি ডিক্রিজ অফ দ্য ডিগ্রি অফ পর্যন্ত উইথড্র করে নিলাম। তার পরিবর্তে এখানে একটা ওয়ার্ড দিব, সেটা হচ্ছে সাপ্রেশন। আর তা হলো সাপ্রেশন। তাহলে এবার আবার নতুন করে ডেফিনেশনটা আমরা রিড করি, নতুন করে আমরা এই ডেফিনেশনটাকে রিড করি, তাহলে কি হবে, দ্য সাপ্রেশন অফ কিছু দেওয়া লাগবে, দ্য সাপ্রেশন অফ দ্য, ঠিক আছে, দ্য সাপ্রেশন অফ দ্য ডিসোসিয়েশন অফ আ উইক ইলেকট্রোলাইট। তাহলে আবার রিড করলে কি দাঁড়ালো, দ্য সাপ্রেশন অফ দ্য ডিসোসিয়েশন, দ্য সাপ্রেশন অফ দ্য ডিসোসিয়েশন অফ আ উইক ইলেকট্রোলাইট, তারপরে অ্যাজ ইট ইজ। তার মানে দুইটা অল্টারনেটিভ ওয়ার্ড তোমাদের জন্য, একটা হচ্ছে যে ডিক্রিজ অফ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আরেকটা হচ্ছে গিয়া সাপ্রেশন অফ দ্য ডিসোসিয়েশন, অর্থাৎ ডিসোসিয়েশনটাকে সাপ্রেস করে দেয়, ডিসোসিয়েশনটাকে সাপ্রেস করে দেয়, মানে ডিসোসিয়েশন তাকে ডিসোসিয়েট হতে দেয় না, বাধা দেয়। সেই বাধা দেওয়াটাও হচ্ছে কি, সাপ্রেস করাটাও কি কমন আয়ন এফেক্ট, সাপ্রেস করাটাও কি কমন আয়ন এফেক্ট। সো কমন আয়ন এফেক্ট যখন এক্সপ্লেইন করবা তোমরা, তখন তোমাদেরকে প্রপার ডেফিনেশন জানতে হবে, অল্টারনেটিভ ডেফিনেশন জানতে হবে, তাইলে এক্সপ্লেনেশন প্রপারলি দিতে পারবা। স্টুডেন্টরা এক্সপ্লেনেশন প্রপারলি পারে না তখনই যখন তার প্রপার ডেফিনেশনটা জানা না থাকে, তার কাছে যখন অল্টারনেটিভ ডেফিনেশন জানা না থাকে, তখন তারা এটার এক্সপ্লেনেশন করতে পারে না, কারণ সে তো এটা ডিপে যেতে পারে নাই, সে তো এটা ডেপথই বুঝে নাই, যার কারণে তার কাছ থেকে এক্সপ্লেনেশন পাওয়া যায় না। তো দুইটাই রিমেম্বার টুগেদার, ঠিক আছে, ডিক্রিজ অফ দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন অর দ্য সাপ্রেশন অফ দ্য ডিসোসিয়েশন, দুইটাই হচ্ছে কমন আয়ন এফেক্ট। তাহলে হোয়াট ইজ কমন আয়ন এফেক্ট এন্ড হোয়ার কমন আয়ন এফেক্ট ইজ প্লেসড অর ডিসকাসড, সেটা হচ্ছে, এটা হচ্ছে একেবারে ইন্ট্রোডাকশন একটা পার্ট আর কি, ইন্ট্রোডাক্টরি পার্ট আর কি। আই হোপ এতটুকু পর্যন্ত তোমরা যতটুকু বোঝার কথা যে কমন আয়ন এফেক্টটা কি, কমন আয়ন এফেক্টটা কি, অ্যাটলিস্ট এতটুকু তোমাদের হয়তো নলেজে চলে আসছে। তাহলে এখন আমরা জানতে চাইবো যে কেন কমবে, কেন উইক ইলেকট্রোলাইটের সলিবিলিটি ডিক্রিজ হবে, কেন সেটা সাপ্রেস করে বা কেন এটা ডিক্রিজ হয়, সেই জায়গাটাতে যখন যাবো, দ্যাট মিনস এক্সপ্লেনেশন। এখন হচ্ছে আমাদের এক্সপ্লেনেশন যে কেন। এবার আসো, ফর এক্সাম্পল
আরেকটা এক্সাম্পল, আমার নোটে যে এক্সাম্পল আছে বা ব্যারিয়াম সালফেটের সাথে আমি চাচ্ছি যে তোমাদেরকে মানে সবকিছুতে একটা ইউজ টু করে দেওয়া, ওখানে দুটো এক্সাম্পল ছিল, ওকে ফাইন। বাট এখন আমরা এক্সাম্পল একটু চেঞ্জ করি। এটা ব্যারিয়াম সালফেট দিলাম, সঙ্গে একটা ক্যালসিয়াম সালফেট দিলাম। ও ওকে, তাহলে ব্যারিয়াম সালফেট এন্ড ক্যালসিয়াম সালফেট, ব্যারিয়াম সালফেট এন্ড ক্যালসিয়াম সালফেট, তাহলে সিমিলটেনিয়াসলি the dissociation of barium sulfate is this and calcium sulfate is this. তোমরা ক্লিয়ার একটা ডিফারেন্স দেখতে পাচ্ছ। ক্লিয়ার ডিফারেন্সটা হচ্ছে যে এটা দেখতে রিভার্সিবল আর এটা কিন্তু ইরিভার্সিবল। এটা রিভার্সিবল মানে এটা ইকুইলিব্রিয়ামে আসবে, এটা ইরিভার্সিবল মানে এটা ইকুইলিব্রিয়ামে আসবে না, বা এটার কোনো ইকুইলিব্রিয়াম স্টেট নাই রাইট নাও। ওকে, তাহলে এখান থেকে ক্লিয়ার হওয়া যাবে যে এটা উইক ইলেকট্রোলাইট আর এটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, and they have common ion, so that here there will be common ion effect. কে এফেক্টেড হয়? ব্যারিয়াম সালফেট। ব্যারিয়াম সালফেট এফেক্টেড হওয়া মানে কি? ব্যারিয়াম সালফেটের সলিবিলিটি ডিক্রিজ হওয়া, ব্যারিয়াম সালফেটের সলিবিলিটি ডিক্রিজ হওয়া। ব্যারিয়াম সালফেটের সলিবিলিটি ডিক্রিজ হওয়া মানে কি? তার মানে হচ্ছে যে এই ব্যারিয়াম সালফেট যখন ডিসোসিয়েট হয়, দ্যাট মিনস এটা ফরওয়ার্ড রিঅ্যাকশন, যেটা এই ফরওয়ার্ড রিঅ্যাকশনটাই কি পাবে? বাধা পাবে, সাপ্রেস হবে। তার ফরওয়ার্ড রিঅ্যাকশনটাই কি হবে? সাপ্রেস হবে। আচ্ছা, খুব কমন সেন্স কি বলে? ফরওয়ার্ড রিঅ্যাকশন কেন সাপ্রেস হবে? ব্যাকওয়ার্ডের কারণে। ফরওয়ার্ডটা কেন সাপ্রেস হবে? তার মানে ব্যাকওয়ার্ড কোন রিঅ্যাকশনের কারণে ফরওয়ার্ডটা কি হবে? সাপ্রেস হবে। তাহলে তার মানে এটা ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ইন্টেন্সিটি বেড়ে যাবে। তার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ইন্টেন্সিটি যখন বাড়বে তখনই তোমার ফরওয়ার্ডটা সাপ্রেস হবে। এখন ব্যাকওয়ার্ডটার ইন্টেন্সিটি কেন বাড়বে? এইটার জন্য তোমাকে রেফারেন্স আনতে হবে। সেই রেফারেন্স হচ্ছে লা শাতেলিয়ে প্রিন্সিপাল। রেফারেন্স হচ্ছে কি? লা শাতেলিয়ে প্রিন্সিপাল। রেফারেন্স হচ্ছে লা শাতেলিয়ে প্রিন্সিপাল। এন্ড অ্যাকর্ডিং টু লা শাতেলিয়ে প্রিন্সিপাল তুমি বলবা যে কোনোভাবে যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়, সামহাউ যদি প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ হয়, তাহলে রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হয় ইকুইলিব্রিয়াম স্টেটে। আর তুমি কমন আয়ন, দ্যাট ইজ ক্যালসিয়াম সালফেট, যখন এর সাথে সিমিলটেনিয়াসলি ডিসোসিয়েট হয়, তখন সালফেট আয়নের কনসেন্ট্রেশনটা কি হয়ে যায়? লিফটেড, বেড়ে যায়। সালফেট আয়নের কনসেন্ট্রেশন বাড়া মানে কি? এই সালফেট আয়নের ডেনসিটি বাড়বে, তার মানে সালফেট আয়নের কনসেন্ট্রেশন ইনক্রিজ হবে। সালফেট আয়নের কনসেন্ট্রেশন যখন সলিউশনে ইনক্রিজ হয়, তখন সালফেট আয়নের এই ব্যারিয়ামের সাথে অ্যাড হওয়ার টেন্ডেন্সি আরো বেড়ে যায়। একটা রিঅ্যাকশন কেন ব্যাকওয়ার্ড হয়? এই রিঅ্যাকশনটা কেন ব্যাকওয়ার্ড হয়? এইটা তো ব্যাকওয়ার্ড হয় না। এটা ব্যাকওয়ার্ড হয়? এটা তো হয় না। এটা ব্যাকওয়ার্ড হয় কারণ ক্লোরাইডের সিলভারের সাথে অ্যাড হওয়ার টেন্ডেন্সি আছে, বা ওটা অনেক বেশি, কিন্তু ক্লোরাইড আর সোডিয়ামের সাথে অ্যাড হওয়ার টেন্ডেন্সি নাই, খুব বেশি না। এবং সেটার পিছনের কারণ হলো স্টেবিলিটি। তো কথায় কথায় অনেক কথা চলে আসে। তাহলে ক্লোরাইডের সিলভারের সাথে অ্যাড হওয়ার টেন্ডেন্সি কারণেই রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হয়। ঠিক সালফেটেরও ব্যারিয়ামের সাথে অ্যাড হওয়ার টেন্ডেন্সি আছে বলে সে ব্যারিয়াম সালফেটে ব্যাক করে। এখন এই সালফেট এসে সেটাকে আরো কি করে? এই সালফেটের ডেনসিটি বাড়ে, যার কারণে ওই সালফেটের কনসেন্ট্রেশন ইনক্রিজ হওয়ার সাথে সাথে ব্যারিয়ামের সাথে তার অ্যাড হওয়ার টেন্ডেন্সি আরো কিছুটা বেড়ে যায়, এন্ড সেই রিঅ্যাকশনটা তখন আরো বেশি ব্যাকওয়ার্ড হয়। তো যত বেশি রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড হবে, তার মানে এটা তার কিন্তু সলিবিলিটির এগেইনস্টে যাবে, সলিবিলিটির এগেইনস্টে যাবে। অথবা এর থাকার কারণে ও যতটা ডিসোসিয়েট হইতে পারছে অতটা পারতেছে না, সালফেট তাকে সাপ্রেস করবে। এই সালফেট তাকে কি করবে? সাপ্রেস করবে। তো এইভাবে তোমার সলিবিলিটিটা অ্যাকচুয়ালি ডিক্রিজ হয়। তাহলে এটার জন্য তোমরা অবশ্যই কি করবা? ইকুইলিব্রিয়াম, মানে এই ইকুইলিব্রিয়াম স্টেটের কথা বলবা, দেন হচ্ছে রিভার্সিবল ফরওয়ার্ড রিঅ্যাকশন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের কথা আসবে, লা শাতেলিয়ে প্রিন্সিপালের রেফারেন্স আসবে, এন্ড সেই রেফারেন্স দিয়ে এটা বুঝিয়ে দিতে হবে। এইটাই হচ্ছে এক্সপ্লেনেশন, এন্ড এটাই হচ্ছে কি এক্সপ্লেনেশন। তো 1 মার্ক কোশ্চেন যদি হয়, 1 মার্ক কোশ্চেন, তো 1 মার্ক হলে বলবে যে হোয়াট ইজ কমন আয়ন এফেক্ট, বললা ডান। 2 মার্কে হলে বললো এক্সপ্লেইন করো। এটা এক্সাম্পল তারা দিতে পারে,
নয়তো তুমি নিজে দিয়ে নিবা। অর্থাৎ তারা যদি বলে এক্সপ্লেন কমন আয়ন এফেক্ট, তাহলে তুমি তোমার মতো করে একটা সুইটেবল এক্সাম্পল অ্যাপ্লাই করবা। আর যদি তারা কোনো পার্টিকুলার এক্সাম্পল দিয়ে দেয়, তাহলে তাদের এক্সাম্পলের পরে তখন অ্যান্সার করতে হবে। তাহলে এটা কত মার্কের জন্য হলো? 2 মার্ক। তাহলে দেখলা যে কমন আয়ন এফেক্টের 1 মার্ক কোশ্চেন আছে, 2 মার্ক কোশ্চেন আছে, ইভেন এটা থেকে 3 মার্কের কোশ্চেন আছে, 4 মার্কের কোশ্চেন আছে। আসো সেই ধরনের কোশ্চেনে যাবো এবার। তো ওই কোশ্চেনটা একটা সলিউশনের মধ্যে দিয়ে যাব, একটা কোশ্চেন সলভ করবো এবং সেই কোশ্চেন সলভ করার মধ্যে দিয়ে সেটাতে আমরা যাব। একটা টেস্ট করার জন্য এটাতে তোমার স্ট্রনশিয়াম ডাইফ্লোরাইড ডিজলভ করতেছো। এটা হচ্ছে SrF2, যেটা হচ্ছে স্ট্রনশিয়াম ডাইফ্লোরাইড। স্ট্রনশিয়াম ডাইফ্লোরাইড মানে আমি হয়তো ক্যালসিয়াম ফ্লোরাইড দিতে পারতাম। ক্যালসিয়াম ফ্লোরাইড যেমনি ক্যালসিয়াম ফ্লোরাইড হইলে তুমি যেভাবে থিঙ্ক করতা, ট্রিট করতা, মনে করবা সেটা থেকে অন্য কিছু। এটা না, স্ট্রনশিয়াম ফ্লোরাইড। শুধু আমরা এটা দেখে ইউজ টু না যে স্ট্রনশিয়াম ফ্লোরাইড, এটা আমরা ইউজ টু না, যার কারণে মনে হবে যে এটা বোধহয় টাফ কিছু। নট অ্যাট অল। ক্যালসিয়াম ফ্লোরাইড মতোই এরকম একটা হচ্ছে স্ট্রনশিয়াম ফ্লোরাইড। স্ট্রনশিয়াম ফ্লোরাইড আর এটা হচ্ছে গিয়ে অ্যাকোয়াস সলিউশন, দ্যাট ইজ অনলি ওয়াটার, অ্যাকোয়াস সলিউশন। এখানেও স্ট্রনশিয়াম ফ্লোরাইড বাট 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড। স্ট্রনশিয়াম ফ্লোরাইড সাথে ওইখানে সলিউশনে হচ্ছে 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড। তাহলে স্ট্রনশিয়াম ফ্লোরাইড অ্যাকোয়াস সলিউশন, স্ট্রনশিয়াম ফ্লোরাইড 0.1 মোলার সোডিয়াম ফ্লোরাইড সলিউশনে। তোমাকে একটা কোশ্চেন করলো এরকম যে উইল দা solubility of strontium fluoride in both container same? Analyze mathematically. তোমরা এই টাইপের কোশ্চেন দেখে একদম তোমাদের মনে পড়ে না যে হ্যাঁ এই টাইপের কোশ্চেন হতেই পারে, এই ডি টাইপ কেমনই হয়। তাহলে উইল দা সলিবিলিটি অফ স্ট্রনশিয়াম ফ্লোরাইড ইন বোথ কন্টেইনার সেম, মানে এই দুইটা কন্টেইনারে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের সলিবিলিটি সেম কিনা। কোশ্চেনটা এমনও হতে পারে যে তোমাকেই বলবে যে সেম না কেন তা এক্সপ্লেন করো। এমনও বলতে পারে না যে এরকম বললো দ্য সলিবিলিটি অফ স্ট্রনশিয়াম ফ্লোরাইড ইন বোথ কন্টেইনার আর নট সেম, এক্সপ্লেন করো। এটাও যেমন বলতে পারে। আবার এরকমও বলতে পারে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ সলিবিলিটি of strontium fluoride into container? What is the difference of solubility? যে solubility difference কি? তারপরে কোশ্চেনটা এরকম ডিফারেন্ট হতে পারে, কিন্তু কোশ্চেনের অ্যাজ এ হোল অ্যান্সারটা প্রায় একরকমই হবে। সেটা কি? তুমি কি করবা, তোমরা কি করবা? তোমরা যেটা করবা তা হচ্ছে এই স্ট্রনশিয়াম ফ্লোরাইডের অ্যাকোয়াস সলিউশনে সলিবিলিটি কত, সলিবিলিটি ডিটারমিন করবা। স্ট্রনশিয়াম ফ্লোরাইড এই সলিউশনের সলিবিলিটি কত সেইটা অলসো ডিটারমিন করবা। এই তো সলিবিলিটি ডিটারমিন করবার জন্য তোমাকে অফকোর্স কেএসপি এর ভ্যালু দেওয়া থাকবে। কেএসপি অফ স্ট্রনশিয়াম ফ্লোরাইড ইজ 1.9 10^11। কেএসপি হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট, যেটা প্রিভিয়াস ক্লাসে তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। KSP হচ্ছে solubility product and which is given 1.9 10^11, এটা দেয়া থাকবে। ওকে, তো তোমরা কি করতেছো, কোশ্চেনটা যাই বলুক, আমি তিনটা অল্টারনেটিভ বললাম না, তিনটা অল্টারনেটিভ বললাম যে এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, কিন্তু তোমার অ্যান্সারটা প্রায় অলমোস্ট একই রকম হবে। সেটা হচ্ছে যে এই কন্টেইনারে সলিবিলিটি ডিটারমিন করবা এবং এই কন্টেইনারে সলিবিলিটি ডিটারমিন করবা। এন্ড সলিবিলিটি ডিটারমিন করবার সময় তোমার মাইন্ডসেট থাকবে, তোমাদের মাইন্ডসেট যেটা থাকবে
সেটা হচ্ছে যে তোমরা থিঙ্ক করে নিবা যে এইখানে সলিবিলিটি ডিটারমিন করব, তার মানে উইদাউট কমন আয়ন, তার মানে ক্যালকুলেশন উইদাউট কমন আয়ন। আর এটা হচ্ছে ক্যালকুলেশন উইথ কমন আয়ন, ক্যালকুলেশন উইদাউট কমন আয়ন, ক্যালকুলেশন উইথ কমন আয়ন। এটা যেন তোমার মাথায় থাকে। ওকে, তো ফার্স্ট আসো, solubility in container 1, অর্থাৎ 1 নাম্বার কন্টেইনারে সলিবিলিটি কত, 1 নাম্বার কন্টেইনারে। ওকে, তা আমি একটু একটা কাজ করি যেন মুছতে না হয়, এই জন্য আমি 50-50 এটাতে করি, 50 ওটা ওই পাশে করব। তার জন্য এখান থেকে লেখা শুরু করলাম। স্ট্রনশিয়াম ফ্লোরাইড, স্ট্রনশিয়াম ফ্লোরাইডের ডিসোসিয়েশন দেখাবা, স্ট্রনশিয়াম 2 প্লাস ফ্লোরাইড 2 মাইনাস। এই হচ্ছে ডিসোসিয়েশন অফ স্ট্রনশিয়াম ফ্লোরাইড, এটা হচ্ছে ডিসোসিয়েশন অফ স্ট্রনশিয়াম ফ্লোরাইড, এটাই হচ্ছে স্ট্রনশিয়াম ফ্লোরাইডের ডিসোসিয়েশন। ডান, স্ট্রনশিয়াম ফ্লোরাইড ডিসোসিয়েট করছে। ওকে, তো স্ট্রনশিয়াম যখন ডিসোসিয়েট হয়ে স্ট্রনশিয়াম ক্যাটায়ন আর ফ্লোরাইড হচ্ছে অ্যানায়ন। তাহলে তোমরা কি করো সলিবিলিটি ক্যালকুলেশনে, এটা এস সলিবিলিটি আর এটা হচ্ছে 2s সলিবিলিটি, এটা হচ্ছে এস আর এটা হচ্ছে 2s, যেটা প্রিভিয়াস ক্লাসের থেকে তোমাদের আইডিয়া থাকবার কথা। এটা এস আর ওটা হচ্ছে 2s। 2s হওয়ার পর তারপরে কেএসপি ইকুয়াল টু, কেএসপির এক্সপ্রেশন কি, ক্যাটায়ন স্ট্রনশিয়াম অ্যানায়ন ফ্লোরাইড, ফ্লোরাইডের 2 মোল এখানে 2 পাওয়ারে যাবে, ফ্লোরাইডের 2 মোল 2 পাওয়ারে যায়, প্রিভিয়াস ক্লাসে সেটা শেয়ার করা হয়েছে। এটা কত ধরছো এস, আর এটা কত আছে 2s, 2s এর কি স্কয়ার, তাহলে আছে 4s কিউব। এন্ড রিমেম্বার আমি প্রিভিয়াস ক্লাসে বলেছি যে সবসময় কেএসপি ইকুয়াল টু এস এর স্কয়ার হবে, নয়তো 4s এর কিউব হবে, নয়তো 27s টু দি পাওয়ার 4 হবে, এরকমই হবে। এর মধ্যে পেলে তোমার কোনো ডাউট থাকবে না। তাহলে এটা 4s কিউব হওয়ার পর তুমি চাচ্ছ যে সলিবিলিটি, দ্যাট মিন্স এস ক্যালকুলেট করতে, তাহলে এস ইজ ইকুয়াল টু রুট কিউব কেএসপি বাই হচ্ছে 4, কেএসপি বাই হলো 4, তো কেএসপি এর ভ্যালু বসিয়ে দিব, কেএসপি 1.9 10 ইনভার্স 11 বাই 4, (1.9 10 inverse 11 divide 4) 1.68 10 inverse 4 লেখা, 1.68 10 inverse 4 মোল পার লিটার। দেখো, ওকে, তাহলে এই পার্ট ডান। তাহলে কন্টেইনার 1 এ সলিবিলিটি কত, ইট ইজ ক্যালকুলেটেড, কন্টেইনার 1 এ সলিবিলিটি কত, ইট ইজ ক্যালকুলেটেড, এটা তোমার ক্যালকুলেশন করা হয়ে গেল। ওকে, সো 1.68 10 ইনভার্স 4 মোল পার লিটার হচ্ছে এই কন্টেইনারে। তাহলে এটা গেল এই পাশে কন্টেইনার 1 এ। solubility in container 1। আচ্ছা, এবার তুমি করতেছো এগেইন solubility in container 2, অর্থাৎ কন্টেইনার 2 তে solubility কি হবে। ওকে, ফলো করো once again, কার solubility, তো স্ট্রনশিয়াম ফ্লোরাইডেরই, তার থেকে কি হবে স্ট্রনশিয়াম ক্যাটায়ন and 2f minus anion, strontium cation and 2 fluoride anion, অর্থাৎ ডিসোসিয়েশন সেম। খুব অ্যাটেনশন দাও, এইটা এস আগেও ছিল এখনো, এইটা 2s
তবে এর সাথে কি হবে 0.1 অ্যাড হবে, এর সাথে 0.1 অ্যাড হবে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে সেই এই 0.1টা আসলো কোত্থেকে? তাহলে তো এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এই 0.1, এই 0.1টা ওখানে এসে অ্যাড হয়েছে। তো 0.1 আসলো কোত্থেকে? এটা তো ক্লিয়ার যে এই 0.1। এখন কোশ্চেন হচ্ছে এটা ফ্লোরাইডের দিকে কেন অ্যাড হইলো, ফ্লোরাইডের সাইডে কেন অ্যাড হলো, বা এটা কার সাইডে অ্যাড হবে? অফকোর্স এটা হচ্ছে কমন আয়নের সাইডে অ্যাড হবে, অর্থাৎ স্ট্রনশিয়াম ফ্লোরাইডের সাথে কমন আয়নকে ফ্লোরাইড। তো এই 0.1 ফ্লোরাইড, আর এর থেকে তো পাইছি আমি 2s, আর সলিউশনে অলরেডি আছে 0.1, তাহলে টোটাল ফ্লোরাইড কত? 2s প্লাস 0.1। তার মানে তুমি কনসেন্ট্রেশনটা অ্যাড করবা কমন আয়নের, এন্ড কোনটা অ্যাড করবা, যেটা যে মানে কোন দিকে অ্যাড করবা? কমন আয়নের দিকে। তাহলে দেখছো এখানে s আর 2s, অথচ ওখানে s আর 2s প্লাস 0.1, এই তো ডিফারেন্স হয়ে গেল, যে উইদাউট কমন আয়ন, উইথ কমন আয়ন। তো প্রগ্রেসটা সেম, progress same, which is KSP equal, কাজটা কিন্তু সেম, যে KSP equal, and সেটা আগের মতোই স্ট্রনশিয়াম ফ্লোরাইডের 2 মোল 2 পাওয়ারে, দেখছো? এইবার এর জায়গাতে s, কিন্তু ওর জায়গায় তো হলো 2s প্লাস 0.1 তার স্কয়ার। স্যার 0.1 কেন অ্যাড হলো একটু রিপিট করবেন? আচ্ছা 0.1, আচ্ছা এই পাশে কি অ্যাড হয়েছে? হয়নি। 0.1 এই কন্টেনারের টাইমে অ্যাড হয়নি, কারণ এই কন্টেনারে 0.1 এর কোনো কিছুই নাই। ওই সলিউশনের যখন আমরা কমন আয়নে গেলাম তখনই 0.1 অ্যাড করছি। তাহলে প্রশ্ন হচ্ছে 0.1 কেন অ্যাড করলাম? কারণ এখানে 0.1 আছে, 0.1 আছে, অ্যাড করলাম এই কারণেই 0.1, কিন্তু সেটা কার সলিবিলিটির সাথে অ্যাড করছি? ফ্লোরাইডের সলিবিলিটির সাথে। কেন? কারণ এইটা ফ্লোরাইড আয়ন সাপ্লাই দিবে। এই আমি আমি কি বুঝাচ্ছিলাম, যে তুমি এটা কি বুঝাচ্ছ এই সাইডটা, যে সলিউশনের স্ট্রনশিয়াম কতটুকু আছে, সলিউশনের ফ্লোরাইড কতটা আছে। তো স্ট্রনশিয়াম ফ্লোরাইডের কাছ থেকে আসছে s পরিমাণ এবং 2s পরিমাণ, কিন্তু ওই সলিউশনে তো অলরেডি 0.1 f রয়ে গেছে, ওই সলিউশনে 0.1 এর f আছে, যার কারণে ওই 0.1 ফ্লোরিনের সাইডে অ্যাড হচ্ছে। তবে এখানে একটা কথা থেকে যায়, যে এখানে 0.1 সোডিয়াম ফ্লোরাইড দিলাম, আবার পুরো 0.1 অ্যাড করে দিলাম, তাই এখানে একটা কনফার্মেশন আছে। কি কনফার্মেশন জানো? যে এইটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, এইটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, আর স্ট্রং ইলেকট্রোলাইট যারা, তারা টোটালটাই ডিসোসিয়েট হয়, তারা তাদের টোটালটাই ডিসোসিয়েট হয়, যার কারণে এখানে সোডিয়াম ফ্লোরাইডের তোমার হচ্ছে কনসেন্ট্রেশন 0.1, সোডিয়াম ফ্লোরাইডের কনসেন্ট্রেশন 0.1, অথচ ফ্লোরাইডের কনসেন্ট্রেশনও 0.1। কেন? কারণ সোডিয়াম ফ্লোরাইড তার টোটালটাই ডিসোসিয়েট হবে, তার 0.1 মোলার ডিসোসিয়েট হয়ে যাবে, যার কারণে তার সে প্রডিউস করবে 0.1 ফ্লোরাইড, সে প্রডিউস করবে 0.1 ফ্লোরাইড। তার মানে সলিউশনে 0.1 ফ্লোরাইড আছে অলরেডি, সেইটা এই ফ্লোরাইডের, যে ফ্লোরাইড তুমি পরে সাপ্লাই দিছো তার সাথে সে অ্যাড হয়েছে, তার সাথে অ্যাড হয়েছে, বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে অ্যাড হবে কি কনসেন্ট্রেশনটা, কার কনসেন্ট্রেশনটা অ্যাড হবে? কমন আয়নের কনসেন্ট্রেশন। কার কনসেন্ট্রেশন অ্যাড হবে? কমন আয়নের কনসেন্ট্রেশন কমন আয়নের দিকে। আচ্ছা আরো একটু ক্লিয়ার করি তোমাদেরকে, আরো পরিষ্কার করতে চেষ্টা করি। আমি এখানে যদি আমি এখানে সোডিয়াম ফ্লোরাইড না দিয়ে আমার এইখানটায় যদি ক্যালসিয়াম ফ্লোরাইড থাকতো, তাহলে আমি কত অ্যাড করতাম বলতো? দেখি পারো কিনা। আমার ওটা যদি 0.1 আছে, তবে সোডিয়াম ফ্লোরাইড না, ক্যালসিয়াম ফ্লোরাইড, তাহলে আমি কত অ্যাড করতাম তাহলে 2s এর সাথে? বলতো 2s এর সাথে তখন কত অ্যাড করতাম? 0.1 into 2।
হ্যাঁ মানে 0.1:2 মানে 0.2, তখন আমাকে অ্যাড করতে হইতো 0.2, তখন আমাকে অ্যাড করতে হতো 0.1 না 0.2, তখন 0.2, বুঝতে পারছো? তার মানে হিসেবটা কি যে 0.1 সোডিয়াম ফ্লোরাইড বলে ফ্লোরাইডও সে দিবে কি 0.1, কিন্তু সেটা যদি 0.1 ক্যালসিয়াম ফ্লোরাইড হয় তাহলে একটা ক্যালসিয়াম ফ্লোরাইড ভাঙলে তো আমি দুইটা ফ্লোরিন করে পাচ্ছি, তাহলে 0.1 ভাঙলে তো তার ডাবল পাবো আমি, তখন। এটা হচ্ছে মোলের ব্যাপার, বুঝতে পারছো? এটা হচ্ছে মোলের ব্যাপার। তাহলে মোলের হিসেবে তখন ডাবল হতো, 0.2 অ্যাড করা লাগতো আমাকে। তাহলে আমার মনে হয় আরো হয়তো তোমরা এই কথার মধ্যে দিয়ে কিন্তু আরেকটা জিনিসও ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, তো যাই হোক আমরা সোডিয়াম ফ্লোরাইড ধরেই করতেছি, বিকজ এটা বোর্ডে আসা একদম কপি করে আলোচনা করতেছি আমি, এটা বোর্ডের একদম কপি আলোচনা করতেছি আমি। তো এই জায়গায় আসবার পর এখন যেখানে আসলাম, এখানে আসবার পরে দেন হচ্ছে এটা এস থাকবে, হ্যাঁ, এটা 2s + 0.1 এর হোল স্কয়ার, এটা আমি a + b হোল স্কয়ারের ফর্মুলা দিয়ে 4s স্কয়ার প্লাস 0.4s প্লাস 0.01 পাবো। তোমরা করে নিও a + b হোল স্কয়ারের ফর্মুলা 2s + 0.1 হোল স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, যেটা ওটা করলে 4s স্কয়ার পাবো, 0.4s পাবো এন্ড 0.01 পাবো। এবার s মাল্টিপ্লাই করে দিব, তাহলে 4s এর কিউব হবে প্লাস 0.4 এর s স্কয়ার হবে আর 0.01 এর s হবে, তাই কি না? s মাল্টিপ্লাই করে দিলে, এটা তো ভেরি সিম্পল কথা, s মাল্টিপ্লাই করে দিলে এটা হবেই। এখন তুমি একটু থিঙ্ক করো যে s ক্যালকুলেট করতে হবে, এখনো কি করতে হবে? s ক্যালকুলেট করতে হবে। আগেও s ক্যালকুলেট করছো, এখনো s ক্যালকুলেট করবা। তাহলে আগে 4s কিউব থেকে সিম্পলি তুমি s ক্যালকুলেট করছো, কেএসপি এর ভ্যালু দেওয়া ছিল, এখনো কেএসপি এর ভ্যালু আছে, কিন্তু এতগুলো s, এত প্লাস এত প্লাস এত s, সেখান থেকেও তোমাকে s ক্যালকুলেট করতে হবে, তাই কি না? দেখো তোমাদেরকে কিভাবে আমরা রিলিফ দিতেছি, সেটা হচ্ছে চমৎকার একটা জায়গা আছে এখানে। জায়গাটা হচ্ছে এরকম, s কিউব and s স্কয়ার ক্যান বি ইগনোরড। এই যে s cube and s square can be ignored, s cube and s to the power 4 can be ignored. That means whenever you are coming this type of equation, যখন তুমি এইরকম একটা অবস্থায় পড়বা, তখন কি করবা? যে যেই s এর পাওয়ার যত বেশি, মানে s একটা রেখে বাকিগুলোকে ইগনোর করবা। এর মধ্যে কোনটা রাখবা? যেটা সবচেয়ে কম পাওয়ার, আদারওয়াইজ যেগুলোতে পাওয়ার আছে ওগুলোকে ইগনোর করে নিবা। এখন তোমাদের সলিউশন এটা যে তোমরা জাস্ট ইগনোর করবা, এর জন্য তোমাকে আমাদেরকে এক্সপ্লেন করা লাগবে না যে কেন তুমি ইগনোর করতেছো, কিন্তু তোমাদের জানা তো দরকার আছে যে ইগনোর করা যাচ্ছে কেন যাচ্ছে, ঠিক না? তোমরা সেটা বুঝে রাখো, বাট তোমরা কিন্তু আমাদেরকে বলবা না যে তুমি কেন ইগনোর করতেছো, তোমরা কেন ইগনোর করতেছো। তোমরা যখন বলবা ইগনোর করা যায় ক্যান বি, তখন আমরা তো জানি যে হ্যাঁ আসলেই যায়, কিভাবে যায় সেই জায়গাটা একটু ক্লিয়ার করি তোমাদেরকে, যে কেন ইগনোর করা যায়। ব্যাপারটা যে এরকম, দেখো 0.1 কে যদি তুমি হোল স্কয়ার করো, 0.1 কে যদি হোল স্কয়ার করো তাহলে কিন্তু 0.01 পাবা। 0.1 কে হোল স্কয়ার করে তুমি কিন্তু 0.01 পাইলা, তাহলে তোমার ভ্যালু কমলো না বাড়লো? কমলো না, আরো কি হলো? ডিক্রিজ হইলো না? 0.1 কে স্কয়ার করে তুমি পাচ্ছ 0.01, তার মানে কি আরো ভ্যালু কমে গেল? এটা দিয়ে কি বুঝাচ্ছি জানো? তার মানে কোন একটা স্মল ভ্যালু, যে ভ্যালুগুলা খুব স্মল, যে ভ্যালুগুলা হচ্ছে অনেক বেশি ডেসিমেলের পরে অনেক ডিজিট বা খুব স্মল ভ্যালু, সেগুলোকে যত পাওয়ার দিবা ওটা তত আরো স্মল হবে, ওই ভ্যালুটা তখন আরো বেশি স্মল হবে, যত তুমি পাওয়ার দিবা তত স্মল হবে। এন্ড সলিবিলিটিটা হচ্ছে এরকম ভ্যালু যেটা
খুবই নেগলিজিবল ভ্যালু, খুব কম, খুব স্মল। যেমন ইভেন এইটাও তো দেখো না কত ছোট ভ্যালু, 10⁻⁴। তার মানে সলিবিলিটি ভ্যালু খুব কম হয়। সলিবিলিটি ভ্যালু খুব কম হওয়ার কারণে এর মধ্যে যেগুলোতে পাওয়ার থাকে সেগুলোর ভ্যালু আরো কম। যত বেশি পাওয়ার থাকবে তত ভ্যালু কমে যাবে, যার কারণে এত স্মল ম্যাগনিটিউডকে আমরা চাইলে ইগনোর করতে পারি। তবে কখন করব বা করলেও এটা ভ্যালিড হবে কি করে, সেটা হইতেছে যে একটা জিনিস ইগনোর কখন করা যায়। আমি এটা মাঝে মাঝে বলবো, আজকে আবার বলি। মনে করো 1.0.01 তুমি অ্যাড করছো, 1 প্লাস 0.01 অথবা আরো একটা জিরো দাও, 1 প্লাস 0.001, 1 প্লাস 0.001 ইজ ইকুয়াল টু 1.1, এটা কত হয় 1.001, 1 প্লাস 0.001 তাহলে কি হবে 1.001। তাহলে সেইখানে তুমি যদি 1 লিখে ছেড়ে দাও তাহলে কি তোমার ম্যাথটা কেটে দিবে, ভুল বলবে যে ইউ আর ইনকারেক্ট, মানে 1.001 তুমি 1 লিখছো, তার মানে তোমার এটা কি হচ্ছে না, গ্র্যান্টেড হচ্ছে, মানে দ্যাট মিনস এটা ভুল ধরতেছে না। তাইলে অথচ তুমি কি করছো, তার মানে কি এটাকে ইগনোর করে ফেলছো, 0.001টাকে ইগনোর করছো। এন্ড এইটা ইগনোর করা পসিবল হচ্ছে কেন, কারণ এইটা ইগনোর করলে বা না করলেও তোমার যে এরর সেটা 1000-এ 1, মানে 1%ও না, 0.1%। আর আমরা যে কোনো ক্যালকুলেশনে 5% এরর পর্যন্ত অনেক সময় গ্র্যান্ট করি, তাহলে সেখানে এটা 0.1% হচ্ছে এরর, তাহলে বুঝো তো দ্যাট ইগনোর করা যায়। তার আরেকটা ভাবে বলি আমি, মনে করো অবশ্যই ফর্মুলা আছে, তুমি চাইলে ইগনোর না করেও করতে পারতা, অবশ্যই ফর্মুলা আছে, চাইলে তোমরা ইগনোর না করেও করতে পারতা, কিন্তু তাতে দেখা যেত কি ইগনোর না করে তুমি যে এস পেতা, ইগনোর করে সেই এসি পাবা। কেন, কারণ ওদেরকে ধরে তুমি যেই এস পাবা ক্যালকুলেটরে, সেইখানে ওদের কারণে যে ভ্যালুটুকু আসবে সেই ভ্যালুটুকু ডেসিমেলের অনেক দূরে হারাই যাবে, ওটা ক্যালকুলেটরে আর ভিজিবল হবে না। তো দ্যাট এই কারণে এটাকে ইগনোর করা যাচ্ছে। শোনো, আমরা একটা রেখে বাকিগুলাকে কি করতেছি, ইগনোর করতেছি, বিকজ বাকিরা প্লাস হিসেবে আছে। ওই প্লাস ভ্যালু এত ছোট ভ্যালু যে ওদেরকে রেখে করলেও আমরা একটা নেগলিজিবল চেঞ্জ পাবো। তাহলে এটা হচ্ছে যে পারা যায়, সোজা কথা, তোমরা জানবা যে এটা পসিবল। অর্থাৎ এই 0.1 এর রেসপেক্টে, এস এর রেসপেক্টে এদের ভ্যালু ইগনোর করা যায়। এখন আরেকটা প্রশ্ন তোমাদের কাছে আছে, স্যার আপনি তো বলছেন এস কিউব আর এস স্কয়ারের কথা, 4 মাল্টিপ্লাই বা 0.4 মাল্টিপ্লাই এটা তো বলেননি। হ্যাঁ, মানে 4 সহ তো বলেননি, এটা বলা লাগবে না। তোমার এটা এত ছোট যে তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে এটার কতটুকুই বা বাড়বে। একটা ভ্যালু যদি 10⁻10 হয় 1 ইন্টু, সেটা আর 4 ইন্টু হইলেই বা কতটুকুই বাড়বে, কথা বুঝতে পারছো? তাহলে 4s এস কিউব ইগনোর মানে 4s কিউব ইগনোর, এস স্কয়ার ইগনোর মানে 0.4 স্কয়ার ইগনোর, শুধু থাকবে 0.1s, 0.1s টুকু রেখে বাকিটুকু সব ইগনোর হবে। তাহলে এই পর্যন্ত আসবার পরে তাহলে কি দাঁড়ালো, তাহলে কেএসপি ইকুয়াল টু 0.01s, বাস ইগনোর করার পরে এটা পাবা না যে কেএসপি ইকুয়াল টু 0.01s, তাহলে এস ইকুয়াল টু কত, তাহলে এস ইকুয়াল কত, তাহলে এস ইকুয়াল কত, কেএসপি বাই হচ্ছে 0.01, কেএসপি বাই 0.01। তো কেএসপির ভ্যালু কত ছিল 1.9 10⁻11, তার ডিভাইড করতেছো 0.01 দিয়ে, আসবে হচ্ছে 1.9 10⁻9, 1.9 10⁻9 আসবে মোল পার লিটার, মোল পার লিটার, 1.9 10⁻9 মোল পার লিটার, 1.9 10⁻9 মোল পার লিটার। তো তার মানে হচ্ছে কন্টেইনার 1 এর সলিবিলিটি কত, 10⁻4, আর কন্টেইনার 2 তে সলিবিলিটি হচ্ছে 10⁻9। তার মানে কন্টেইনার 1 এর তুলনায় কন্টেইনার 2 তে সলিবিলিটি মাচ মোর লেস,
মাচ মোর লেস, তার মানে তোমাকে যদি কোশ্চেনটা এটা বলে যে উইল দ্য সলিবিলিটি বোথ কন্টিনিউয়াস সেম, তুমি বললে না নট এট অল, নট সেম, নট সেম। আর তুমি যখন নট সেম বলবা এই এই ইয়ের পরে, ক্যালকুলেশনের পরে, তখন নট সেম বললেই তো এনাফ, সো দ্যাট উই ক্যান সে বা সো দ্যাট উই সি যে সলিবিলিটি আর নট সেম। তোমাকে যদি বলে যে সেম না কেন, সেম না কেন, তাহলে তুমি সেখানে কমন আয়নের এক্সপ্লেনেশন দেওয়া লাগে, শুধু ক্যালকুলেশন করলেই হবে না, ক্যালকুলেশনও করবা, কমন আয়নের এক্সপ্লেনেশনও দিবা। আর যদি বলে কতটুকু কম, সেটা তো দেখিয়ে দিবা যে কতটুকু কম। তো মেইন জায়গাটা তো এটা নাকি, মেইন জায়গাটা হচ্ছে আমি যে এক্সপ্লেনেশন দিয়ে আসছি সেটা, আর এটা হচ্ছে যে ক্যালকুলেশন করে দিলাম এটা। সো দ্যাট কমন আয়ন নিয়ে যদি 1 মার্ক কোশ্চেন হয়, 2 মার্ক কোশ্চেন হয়, 3 মার্ক কোশ্চেন হয়, 4 মার্ক কোশ্চেন হইতে পারে, সব রকম কোশ্চেন হইতে পারে, পারে না? সব টাইপের কোশ্চেন হতে পারে। তো যেই টাইপেরই হোক না কেন, তোমাদের যেটুকু নলেজ যে কমন আয়ন এফেক্ট কি, তার এক্সপ্লেনেশন কি, তার মানে কমন উইদাউট কমন আয়ন এন্ড উইথ কমন আয়নের ক্যালকুলেশনটা কি, এই ওভারঅল ব্যাপারটা জানা মানে তুমি এতে আসুক, বিতে আসুক, সিতে আসুক, ডিতে আসুক, যেই টাইপেরই আসুক, কমন আয়ন রিলেটেড কোনো কিছু আসলে পরে তোমাদের সেই অ্যান্সারটা দেয়া পসিবল হওয়ার কথা, পসিবল হওয়ার কথা। এন্ড রিমেম্বার, এই সাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কোনো কোশ্চেন হয় কমন আয়ন এফেক্ট নিয়ে, তাহলে সেই কোশ্চেনটা কিন্তু পুরোটাই প্রায় কমন আয়ন এফেক্টের উপরেই থাকে। অর্থাৎ সিতে হয়তো সলিবিলিটি বের করতে দিবে, অনেক সময় হবে কি, আমি বলি এই যে সলিবিলিটিটা করলা ডি এর জন্য, এইটাই সিতে চাইলো, মনে করো এইটাই সিতে চাইলো, কিন্তু ডিতে যায় আবার ওইটা চাইলো, তো তখন ওই সিটা তখন কন্টিনিউশন হিসেবে এক্সপ্লেন করে দেওয়া যায়। তাহলে দেখছো 4 আর 3 7 মার্ক, তখন চিন্তা করছো, তখন 3 আর 4 মিলে কত হয়ে গেল, 7 মার্কের ব্যাকআপ। তো তুমি চিন্তা করো যে একটা এমন একটা স্ট্রং টপিক, এটা কত স্ট্রং একটা টপিক, এটা কত এনার্জি আছে এই টপিকটাতে। তো যত বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে তোমার, তুমি তত বেটার অ্যান্সার করতে পারবে, তত পারফেক্ট অ্যান্সার করতে পারবে। রিমেম্বার, ওকে।